হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমাদের জন্য আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা ডিসকাস করতে চলেছি। সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, সেটা হচ্ছে আমাদের বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন। দেখো এই বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন এই চ্যাপ্টারটা আমরা আসবো তোমাদের জন্য। তার আগে একটুখানি বলে দিই, এই বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন চ্যাপ্টারটা একটুখানি আমি দেখিয়ে দিই, দাঁড়াও এক মিনিট। আর বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন এই চ্যাপ্টারটা আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমরা আজকে থেকে শুরু করব তোমাদের জন্য। আর এই চ্যাপ্টারের মধ্যে তোমরা সবাই এনসিইআরটি বইটা একটু খুলে নাও, সবাই এনসিইআরটি বইটা একটু সবাই খুলে নাও, যাতে বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন, যেটা আমাদের চ্যাপ্টার 18 বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন, এই চ্যাপ্টারটা একটু সবাই খুলে নাও। বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন, চলো। ওকে, আমি কিছু কিছু পয়েন্ট তোমাকে বলবো আন্ডারলাইন করতে, সেগুলো একটু আন্ডারলাইন আর আমরা বলবো একটু সাউন্ড রাইট, তোমরা সবাই একটু নালে ওকে চলো। আমি তাহলে চলো আজকে আমরা এই বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন এই চ্যাপ্টারটা তোমাদের জন্য শুরু করতে চলেছি। আর এই বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন এই চ্যাপ্টারটা আমাদের একটা এ গ্রেডের চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টার থেকে তুমি দুটো বা তিনটে কোশ্চেনও পেয়ে যেতে পারো এনইটি আলটিমেটলি পরীক্ষাতে। তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারটা আমরা একটু ভালোভাবে পড়বার চেষ্টা করব, যাতে এই চ্যাপ্টার থেকে আমরা সব কোশ্চেন রাইট করতে পারি। এবার দেখো আমাদের এনইটি সিলেবাসের মধ্যে কোন কোন টপিকগুলো আছে আমাদের এনইটির জন্য। এনইটির সিলেবাসটাকে তুমি যদি ভালো করে দেখো, আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা ছোট ছোট টপিকে ডিভাইড করেছি। তার মধ্যে আরো ছোট ছোট সাব টপিক আছে। যেমন আজকে আমরা যে টপিকটা দেখো এখানে দেখছি, সেগুলো হচ্ছে আমাদের সিলেবাস ফর দ্য এনইটি বা জেনপাস এর জন্য কিন্তু সেম সিলেবাস। চলো আজকে আমাদের কি কি সিলেবাস আছে সেটা আগে বলি। আমরা এখানে ব্লাড সম্বন্ধে ডিসকাস করব, ব্লাডের স্ট্রাকচার এবং তার কম্পোনেন্টস, তার ফাংশন গুলো। তারপর আমরা আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম বা লিম্ফ সম্বন্ধে একটু আইডিয়া নেব, তোমাদেরকে দেবো, সেটাও আছে আমাদের সিলেবাসে। তারপরে আমরা ডিসকাস করব সার্কুলেটরি পাথওয়ে। নেক্সট আমরা ডিসকাস করব ডাবল সার্কুলেশন। নেক্সট যেটা হচ্ছে রেগুলেশন অফ দ্য কার্ডিয়াক অ্যাক্টিভিটিস and the disorder of the circulatory system. এই হচ্ছে 1 2 3 4 5 6, যেটা তোমার জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে তুমি 12 মার্কস ক্যারি করতে পারে এই চ্যাপ্টারটা। মানে বুঝতে পারছো, সেটা অনেক র্যাঙ্ক, প্রায় ধরে নাও অল ইন্ডিয়া বেসিস যদি তোমাকে বলি আমি 12 মার্কস, তোমাকে প্রায় 10,000 র্যাঙ্ক এদিক সেদিক করতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা একটু মন দিয়ে পড়বো, আর লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড করব, যাতে কোনো কোশ্চেন আমাদের বাদ না যায়। তাহলে চলো আমরা আজকে প্রথম এই চ্যাপ্টারটা শুরু করি, আর তার ইন্ট্রোডাকশন পার্টটা। দেখো আমরা সবাই লিভিং থিংস, তাই তো? আমাদের মধ্যে আলটিমেটলি কি আছে? লিভিং সেল আছে, সেজন্য তো আমরা লিভিং। এবং প্রত্যেকটা লিভিং সেলস তাকে লিভিং থাকবার জন্য কি রিকোয়ারমেন্ট আছে? কিছু ইম্পর্টেন্ট সাবস্টেন্সের রিকোয়ারমেন্ট আছে, যেমন কিছু নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট আছে, অক্সিজেনের রিকোয়ারমেন্ট আছে, এন্ড আদার সাম এসেনশিয়াল সাবস্টেন্সের রিকোয়ারমেন্ট আছে। এভরি সেলে, এই যে আমার হাত তুমি দেখতে পাচ্ছ এখানে, সবই তো আলটিমেটলি সেল দিয়ে তৈরি। এভরি সেলের এই রিকোয়ারমেন্ট গুলো আগে ভালো করে বুঝে নাও: nutrient, oxygen and essential substance. But every cell, how they get the nutrient, how they get the oxygen, how they get the essential substance, তারা কেমন ভাবে পাবে এই ধরনের নিউট্রিয়েন্ট গুলো, অক্সিজেন গুলো বা এসেনশিয়াল সাবস্টেন্স গুলো? তার জন্য আছে আমাদের এই সিস্টেম, দ্যাট ইজ আ সার্কুলেটরি সিস্টেম। কিন্তু শুধুমাত্র ইম্পর্টেন্ট সাবস্টেন্স গুলোই নয়, তুমি জানো in our cell different chemical reaction are happening in all the time, সব সময় আমাদের সেলের মধ্যে কি ঘটে?
ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য কি তৈরি হয়? সাম হার্মফুল সাবস্টেন্স তৈরি হয়। এক্সাম্পল তোমরা জানো, লাইক কার্বন ডাই অক্সাইড, লাইক ইউরিয়া, সেগুলো কি করা দরকার? সেল থেকে এক্সিট করাতে হবে। দেখো অনলি সেল থেকে নয়, তোমার বডি থেকে এক্সিট করিয়ে দিতে হবে। তার জন্য আছে এই আমাদের সার্কুলেটরি সিস্টেম। এই হার্মফুল সাবস্টেন্স গুলোকে কি করতে হবে? রিমুভ করতে হবে। দেখো একবার রিমুভ করে দিলে আর করলে না তা নয়, কন্টিনিউয়াসলি রিমুভ করতে হবে ফর হেলদি ফাংশনিং অফ আওয়ার টিস্যু। আদারওয়াইজ আমাদের কিডনি, লিভার, হার্ট, এই যে তুমি যাকে দেখতে পাচ্ছ, এরা কেউই ঠিকঠাক থাকবে না। তাহলে ইম্পর্টেন্ট সাবস্টেন্স গুলোকে এমনি সেলের মধ্যে রিচ করানো এবং সেলের মধ্যে হার্মফুল সাবস্টেন্স যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে এক্সিট করিয়ে দেওয়া। দ্যাট ইজ আ ফাংশন অফ আওয়ার সার্কুলেটরি সিস্টেম। দেখো এর জন্য আমাদের কি আছে জানো? এসেনশিয়াল টু হ্যাভ এফিশিয়েন্ট মেকানিজম আছে ফর দ্য মুভমেন্ট অফ দি সাবস্টেন্স। This is a circulatory system. But তুমি যদি ডিফারেন্ট অ্যানিমালস কে দেখো, সবার মধ্যে কিন্তু সেম টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম নয়। আমরা ইভলিউশন প্রসেসটাকে যদি গ্র্যাজুয়ালি দেখতে চাই, দেখো কিছু সিম্পল অর্গানিজম আছে, তাদের থেকে কমপ্লেক্স অর্গানিজম, তাদের মধ্যে এই সার্কুলেটরি সিস্টেমটাও ডেভেলপ হয়েছে। তাহলে সিম্পল অর্গানিজম, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে একটা এখান থেকে। সিম্পল অর্গানিজম গুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি আমরা, স্পঞ্জ, সিলেন্ট্রেটস। তাদের ক্ষেত্রে মেইনলি সার্কুলেটরি মিডিয়াম যার থ্রু সার্কুলেশন হয়, দ্যাট ইজ দ্য ওয়াটার। তাহলে স্পঞ্জ এন্ড সিলেন্ট্রেটস এর মধ্যে তুমি কি টাইপের সার্কুলেশন দেখবে? ওয়াটার, ব্লাড সার্কুলেশন নয়, ওয়াটার সার্কুলেশন দেখবে। মানে ওরা ওদের যে মনে করো ইম্পর্টেন্ট সাবস্টেন্স গুলো তাদের সারাউন্ডিংস থেকে থ্রু দেয়ার বডি ক্যাভিটিজ এর থ্রু দিয়ে তারা এক্সচেঞ্জ করতে পারে থ্রু দ্য ওয়াটার। কিন্তু আমরা যারা মোর কমপ্লেক্স অর্গানিজম, তাদের বডিতে ওয়াটার আছে, বাট ওয়াটারটা একটু ডিফারেন্ট ফরম্যাটে আছে। দ্যাট ইজ কল্ড দ্য স্পেশাল ফ্লুইড ফর দ্য ট্রান্সপোর্টেশন। What type of fluid present in our body for the transportation of the different substance? Number one is the blood. দেখো ব্লাড এর মধ্যেও কিন্তু ওয়াটারই আছে, বাট অনলি ওয়াটার নয়, এর সঙ্গে আরো ডিফারেন্ট সাবস্টেন্স আছে। The blood ultimately most common fluid of the higher organism including the humans. But only কি ব্লাড? ব্লাড ছাড়াও আরেকটা তোমাকে আমি ফ্লুইডের কথা বলবো, which one present in our body also, সেটা কি? সেটা হচ্ছে লিম্ফ। ব্লাড and the lymph, that is the fluid present in our body which is help to transport the certain substance, like you know, that is the oxygen, carbon dioxide, hormones, nutrients, এগুলো তো ট্রান্সপোর্ট হয় না। But in this chapter we are discuss the total structure and their function of the blood and the lymph. দেখো blood and lymph, লিম্ফটাকে আরেকটা নাম দিই আমরা, that is called the tissue fluid, because এই যে ফ্লুইডটা না ডিফারেন্ট টিস্যুর মধ্যে যে স্পেস আছে, ইন্ট্রাসেলুলার স্পেস, সেখানে এটা ফর্মেশন হয়। সো ইট ইজ অলসো বি কল্ড দ্য টিস্যু ফ্লুইড। তাহলে চলো এই চ্যাপ্টারের মধ্যে আমরা ব্লাড এন্ড লিম্ফ দুটোকে নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন থেকেও কিন্তু আমরা কয়েকটা কোশ্চেন এমসিকিউ ভালো মতো পেয়ে গেলাম। এবার আমরা আমাদের দেখো 18.1 টপিকটাই তোমাদের সাথে ডিসকাস করব। 18.1 সেখানে ফার্স্ট একটা দেখো আমরা ডিসকাস করতে চলেছি ব্লাড। But what is the blood? Number one, blood is a special type of connective tissue. The type? Special type of connective tissue.
বলতে পারো এর মধ্যে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা ফ্লুইড ম্যাট্রিক্স, দ্যাট ইজ কল্ড দ্য প্লাজমা। আর এর সঙ্গে কি আছে? ফর্ম এলিমেন্টস। তাহলে ব্লাড এর মধ্যে টু সাবস্টেন্সেস দেয়ার, ওয়ান ইজ দ্য ম্যাট্রিক্স, another one is the form elements. চলো এবার একটা একটা করে ডিসকাস করি। তাহলে 18.1.1 এ আমরা ডিসকাস করব প্লাজমা। অনেক কোশ্চেন হবে, অনেক এমসিকিউ কোশ্চেন তৈরি হয়ে যাবে, দেখো এক্ষুনি। ফার্স্ট অফ অল প্লাজমা, সেটা ব্লাডের লিকুইড পার্ট, ক্লিয়ার। এবার হচ্ছে প্লাজমার কালারটা কি? নরমালি প্লাজমা কি ধরনের কালারের হয়? that is a straw color, that means yellow color, but too light yellow, not the dark yellow, and it is like the viscous fluid, মানে ট্রান্সপারেন্ট ফ্লুইড নয়, ওয়াটারের মতো, viscous fluid, and plasma contain nearly 55% of the blood এর consistent, মানে আমাদের ব্লাডের মধ্যে 55% ই আছে কে? সেটা হচ্ছে প্লাজমা। কত পার্সেন্ট? 55%। এটা মাথায় রাখো ভালো করে, 55%, that is the প্লাজমা। এবার চলো প্লাজমার মধ্যে কি আছে সেটাকে দেখি। প্লাজমার এগুলো সব ইনফরমেশন গুলো আন্ডারলাইন করতে হবে, প্রত্যেকটা ইনফরমেশন এমসিকিউ আসবে, প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। দেখো প্লাজমার মধ্যে 90 to 92% কি আছে জানো? that is a water, 90 to 90%। আর কি আছে? কিছু প্রোটিন আছে, about 6 to 8% এটা প্রোটিন আছে। what type of protein? কি কি প্রোটিন আছে? fibrinogen, globulins, albumins are the major some proteins। দেখো আরো অনেক ডিফারেন্ট টাইপ অফ প্রোটিনস আছে, বাট কমনলি আমরা তোমাকে তিনটে নাম বললাম। একটা হচ্ছে fibrinogen, globulins and the albumins। বাট এদের পার্টিকুলার কি ফাংশন সেটা এবার দেখি চলো। এটা আমাদের খুব ভালো একটা কোশ্চেন হতে পারে এখান থেকে। চলো আমরা এবার নেক্সট পেজে যাই, এনসিইআরটি। তাহলে আমরা তিনটে প্রোটিনের কথা বললাম, এদের মধ্যে ফার্স্ট প্রোটিনটা কি? দ্যাট ইজ দ্য ফিব্রিনোজেন। ফিব্রিনোজেনের ফাংশন হচ্ছে they are needed for clotting or coagulation of the blood। যখন কোনো জায়গায় আমাদের wound হয়ে যায়, কেটে যায়, তখন ব্লাডটা যাতে বেরিয়ে না যায়, কি করতে হয়? কোয়াগুলেট করতে হয়। কে কোয়াগুলেশনে হেল্প করে? এই ফিব্রিনোজেন প্রোটিন। আমি প্রোটিনের কথাটা বলছি আগে, এরপর আমি অন্য কথাও বলবো, তোমাকে এটা মাথায় রাখতে পারলে তো। what is the function of the fibrinogen? help the clotting or help the coagulation। second type of protein which one present in the plasma, that is the globulins। what is the function of the globulins? These primarily are involved in the defense mechanism in our body। মানে আমাদের বডির মধ্যে যে ইমিউনিটি পাওয়ার, ডিফেন্স পাওয়ার, which is controlled by these globulins। globulins মানে অ্যান্টিবডিজ, এই সবগুলো তৈরি করতে হেল্প করে। another third number, that is the albumin। এই ফাংশন গুলো কিন্তু পুড়িয়ে ফেলবে না, ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যালবুমিনস এর ফাংশন কি জানো? they help the osmotic balance, মানে একটা ব্লাডের মধ্যে, প্লাজমার মধ্যে how much amount of water present থাকবে, তোমার ডিফারেন্ট তোমার সাবস্টেন্স গুলো প্রেজেন্ট থাকবে, সেটাকে ফুল কন্ট্রোল করে। that is the albumins, means the osmotic balance। মানে তোমাকে আমি যদি কোশ্চেনটা দিই, অসমোটিক ব্যালেন্স এটা কন্ট্রোল করছে তোমার কোন প্রোটিনসটা? অসমোটিক ব্যালেন্স কন্ট্রোল করছে। আমি তোমাকে অপশন দিয়ে দিলাম ফিব্রিনোজেন, গ্লোবিউলিনস অর দ্য অ্যালবুমিনস। তখন আমাদের অ্যানসারটা হবে কিন্তু অ্যালবুমিনস। দেখো
প্লাজমার মধ্যে অনলি তো প্রোটিন নয়, আরো কিছু স্মল অ্যামাউন্টে মিনারেলস প্রেজেন্ট আছে, খুব স্মল অ্যামাউন্টে, বেশি অ্যামাউন্টে নয়, বাট কি কি সেই নামগুলো এইগুলো তোমাকে মনে রাখতে হবে। Na+, Ca+, Mg++, HCO3-, বাইকার্বনেট, Cl-, এইগুলো প্রেজেন্ট। নামগুলো মনে রাখতে হবে প্রত্যেকটা। আর দেখো কিছু গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস এইগুলো প্রেজেন্ট থাকে ব্লাডের প্লাজমার মধ্যে। দেখো আমরা যে ডাইজেশন করেছিলাম, আফটার ডাইজেশন কার্বোহাইড্রেট টাইপ অফ ফুড ব্রেক ডাউন করে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, সেটাই তো স্মল ইন্টেস্টাইনে থ্রু দিয়ে ব্লাডের মধ্যে অ্যাবসর্ব হয়, তবেই না সেটা ডিফারেন্ট সেলের মধ্যে ট্রান্সপোর্ট হবে, সে তো প্লাজমার থ্রুই হবে না। সেজন্য তুমি প্লাজমার মধ্যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, লিপিডস তার প্রেজেন্সও দেখতে পাবে। বাট তারা কি কন্ডিশনে আছে জানো? they are always in transit in our body, মানে তারা ব্লাডের ভেসেলস এর মধ্যে কোনো জায়গায় স্টোর নেই, অ্যাটাচ হয়ে নেই, সে অলওয়েজ প্লাজমার থ্রু দিয়ে কি করছে, মুভ করছে, মানে ইন ট্রানজিট স্টেট। এটাও এমসিকিউ কোশ্চেন এলো। প্লাজমার মধ্যে which component are in transit state? Option A amino acid, option B globulin, option C Ca++, option D Mg++। মনে রাখতে হবে কিন্তু গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস আর ইন ট্রানজিট স্টেজে প্রেজেন্ট থাকে। বুঝতে পারছো তো এনসিইআরটি বইটাকে তোমাদেরকে কেন বলছি কনসেন্ট্রেশন লেভেলকে বাড়াতে? আদারওয়াইজ তোমরা একটা চ্যাপ্টার হলে মনে রাখতে পারবে, কিন্তু 11 12 এর সব চ্যাপ্টার যদি মনে রাখতে হয় তোমাকে একটু ডিফারেন্ট কিছু হতেই হবে, একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। সবার মধ্যে যদি তুমি 11 12 এগুলোকে নিয়েই ভাবো, মেডিকেল হবে না কখনো। কারণ শুধু বায়োলজিও নয়, শুধু ফিজিক্স কেমিস্ট্রিও আছে। কনসেন্ট্রেশন লেভেল, নিজেকে আরো অনেক বেশি ফোকাসড হতে হবে এর ব্যাপারে, নাহলে তুমি মনে রাখতে পারবে না শুধু শুধু ইনফরমেশন। কেউ কেউ আবার জানো তো মোটা মোটা বই পড়তে যায়, তারা পুরোই পাগল। হ্যাঁ, এই এনসিইআরটি বই তোমার মনে রাখতে গেলে, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। আর যারা এসব মোটা মোটা বই পড়তে যায় শেষ, তারা বোকা প্র্যাকটিক্যালি, তারা টেকনিক জানে না। কারণ এই ট্রানজিট এলিমেন্ট প্রেজেন্ট ইন আওয়ার প্লাজমা, এইটা মনে রাখতে গেলে থাকো তোমার গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস এর কথা মনে রাখতে হবে, মানে কতবার তোমার ফোকাসড হতে হবে ব্যাপারটা। এছাড়াও প্লাজমার মধ্যে কি প্রেজেন্ট থাকে সেটা একটু দেখে নি। আরেকটা জিনিস দেখো, প্লাজমার মধ্যে প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে কিছু ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস গুলো ট্রানজিট মানে কি বলতো, যারা সবসময় মুভ করছে, মানে এক জায়গায় স্ট্যাটিক নেই। দেখো আমি সবসময় কি করছি, ট্রানজিট করছি, লাইক মুভ করছি। আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি একটা জায়গায়, লাইক স্ট্যাটিক কন্ডিশনে আমি আছি, রাইট? আর আমরা একটু আগে আমি তোমায় বলছিলাম, তাহলে ব্লাড সম্বন্ধে তো বললাম, আর লিম্ফ সম্বন্ধে আমি ডিটেইলসেও বলবো। বাট লিম্ফটাকে টিস্যু ফ্লুইড বলে, জানো তো? তার একটা মেইন রিজনটা কি বললাম, যেহেতু এরা যে মনে করো আমাদের যে টিস্যু আছে না, টিস্যু মানে কি ডিফারেন্ট সেলস দিয়ে তৈরি, সেইখানে ফ্লুইডটা প্রোডিউস হয়, সেখান থেকে এটাকে আমরা টিস্যু ফ্লুইডস বলছি। দেখো এখানে আমরা গ্লুকোজটা কিন্তু দেখো সবসময় যে ফ্রুক্টোজে ট্রান্সফার হয়ে যায় তা নয়, গ্লুকোজটা ফ্রুক্টোজে মনে করো ট্রান্সফার হয়, সেটা আমাদের কয়েকটা পয়েন্ট আছে, সেই সব জায়গাতে আসে। কিন্তু এখানে আমরা মেইনলি গ্লুকোজটা মনে রাখবো। বাট তোমার কোশ্চেনটা এখানে ঘুরিয়ে আসবে না কি ফ্রুক্টোজ কি ট্রানজিট সাবস্টেন্স না, এটা অতটা কিন্তু আসবে, রাইট? তাছাড়াও এবার দেখো কিছু ফ্যাক্টরস ফর কোয়াগুলেশন এন্ড ক্লটিং দ্য ব্লাড, এরকম 13টা ফ্যাক্টরস এর কথা বলবো আমরা। 13টা ফ্যাক্টরস যারা তোমার ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, সেই সব ফ্যাক্টর, সেই সব প্রোটিনস, সেইগুলো কিন্তু প্রেজেন্ট থাকে ব্লাড প্লাজমার মধ্যে। এবার তাহলে আমরা ট্রানজিট মানে কি বললাম বুঝতে পারলো তো?
ট্রানজিট মানে এরা সবসময় মুভেবল, সবসময় মুভ করছে, একটা জায়গায় দাঁড়িয়ে নেই ব্লাড লিকুইড পার্টটার মধ্যে। আর দেখো এই লাস্ট লাইনটা ভালো করে মাথায় রাখবে, এটা কোশ্চেন হতে পারে যে প্লাজমা উইথাউট ক্লটিং ফ্যাক্টর। তুমি যদি প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টরস গুলোকে বাদ দিয়ে দাও, যে পার্টটা পড়ে থাকে, তখন দিস ইজ কল্ড দ্য সিরাম। অনেক সময় তোমাকে এই কোশ্চেনে ঘুরিয়ে দিতে পারে প্লাজমা উইথাউট ফিব্রিনোজেন, সেটাকেও সিরাম বলতে পারি, এটাই মোস্ট কমনলি, কারণ ফিব্রিনোজেনটাও ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। কিন্তু আমরা এখানে কি বললাম, এনসিইআরটি তে কি বলে শেখালাম, প্লাজমা উইথাউট ফিব্রিনোজেন ইউজ করলাম না, দেখো কি বললাম, প্লাজমা উইথ ক্লটিং ফ্যাক্টর, ক্যালসিয়াম, প্রোথ্রম্বিন, থ্রম্বিন, এই সবগুলোই তোমার ক্লটিং ফ্যাক্টর। কিন্তু এখানে একটা লাইন আছে দেখো উপরে, প্লাজমার মধ্যে এই যে ক্লটিং ফ্যাক্টরস গুলো জেনারেলি প্রেজেন্ট থাকে কি ফর্মে জানো, ইনঅ্যাক্টিভ ফর্মে। কারণ ব্লাড ভেসেলের মধ্যে তো ব্লাড কোয়াগুলেশন করতে হবে না। কখন ব্লাড কোয়াগুলেশন করতে হবে, why when, যখন কোন জায়গায় উন্ডেড হবে, যখন কেটে যাবে, তখনই না। সেজন্য এই ফ্যাক্টরস গুলো ইনঅ্যাক্টিভ স্টেটে, আন্ডারলাইন করো, মনে রাখতে হবে এটা। চলো এবার আমি তোমাকে চলে আসবো প্লাজমা ছেড়ে ফর্ম এলিমেন্টস এর কথা। তোমাদের আমি যারা ক্লাস 11 এর স্টুডেন্ট আছো আমার, দেখো আমি তাদেরকে কি করেছি, বোর্ডের লেভেলে প্রথমে কি পড়িয়েছি, তোমার এই চ্যাপ্টারটা পড়িয়েছি। ঠিক তার মোটামুটি দেখবে 15 থেকে 1 মাসের মধ্যে এই চ্যাপ্টারটাকে মেডিকেলে পড়াবো। টেকনিকটা কিরকম ফলো করছি দেখো, তোমাকে একবার পড়ালাম, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দিলাম, সেকেন্ড টাইম তোমাকে ইনফরমেশনের দিকে চলে এসেছি, এনইটি লেভেলের জন্য যা যা দরকার। তখন তুমি এমসিকিউটাকে বেশি মানে অনেক ইজি হয়ে যাবে তোমাদের প্রিপারেশনটা, শুধু একটু টেকনিক ফলো করবে, ক্লিয়ার? একটু প্রফেশনাল কিছু টেকনিক ফলো করতে হবে। যারা আইএসসি বোর্ডে আছো তাদের জন্য বলবো এনসিইআরটি বই কিন্তু মাস্ট, হ্যাঁ মাথায় রাখবে কিন্তু। চলো এবার চলে আসি আমরা ফর্ম এলিমেন্টস। এই ফর্ম এলিমেন্টস এর বললে এটা তো কোথায় থাকে বলো তো, এটা কোথায় প্রেজেন্ট থাকে? এরা প্রেজেন্ট থাকে ব্লাডের প্লাজমার মধ্যে, ব্লাডের প্লাজমার মধ্যে, কিন্তু এদেরকে আমরা ফর্ম এলিমেন্টস বলছি, এরা ফরমেশন হয়, এরা মেইনলি কিন্তু সেল ডিভিশন হয় না। আমাদের বডিতে ডিফারেন্ট সেলগুলো কিভাবে তৈরি হয়, জেনারেলি সেল ডিভিশনের থ্রু দিয়ে, কিন্তু এরা কি বলতো ফরমেশন হয়, ফরমেশন। এবং এদের একটা লাইফ স্প্যান আছে, আফটার দ্যাট তারা ডেড হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়। তাহলে আমরা এবার নামগুলো বলি সব। That is the erythrocytes, leukocytes and the platelets. They are called the form elements. তোমরা সেটা ভালো করেই জানো। এই form elements কত পার্সেন্ট প্রেজেন্ট আছে in our blood? 45% প্রেজেন্ট আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে চলো আমি প্রথমে এরিথ্রোসাইটটাকে নিয়ে ডিসকাশনের মধ্যে আসি। দেখো এই যে এরিথ্রোসাইটস, তার একটা নাম বলছি দেখো, দ্যাট ইজ দ্য রেড ব্লাড সেলস। আমাদের এই যে ফর্ম এলিমেন্টস গুলোর মধ্যে সবথেকে হিউজ নাম্বারে কে আছে, বেশি নাম্বারে, মোস্ট অ্যাবিউন্ডেন্ট, সেটা হচ্ছে আমাদের এরিথ্রোসাইটস। কত নাম্বারে এটা প্রেজেন্ট আছে গো? যদি এভারেজ বলি 5 মিলিয়ন টু 5.5 মিলিয়ন আরবিসিস প্রেজেন্ট আছে পার mmQ অফ দ্য ব্লাড। তোমাকে এটা মনে রাখতে হবে, এই নাম্বারটা 5 মিলিয়ন টু 5.5 মিলিয়ন। এবার আরবিসি দেখো একদম ইজি একটা কোশ্চেন আসছে, আরবিসি কোথায় ফর্মেশন হয়? বোন ম্যারো। কিন্তু তোমাকে এখানে পার্টিকুলারলি বলতে হবে রেড বোন ম্যারোর কথা, রেড বোন ম্যারো। আরবিসি যখন ম্যাচিউর হয়, they are devoid of nucleus, মানে তাদের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। দেখো তখন তাকে তুমি সেলও বলতে পারো না, ওই জন্য কারণ নিউক্লিয়াস না থাকলে তাকে তুমি সেল বলতে।
বাট নিউক্লিয়াস কেন থাকে না আরবিসি এর মধ্যে? তখন ম্যাচিওর স্টেজ। কেন? কারণ আরবিসি মেন ফাংশনের জন্য, আরবিসি মেন ফাংশন ট্রান্সপোর্টেশন, ডিফারেন্ট সাবস্টেন্স কে ট্রান্সপোর্ট করা, তার জন্য তার মধ্যে ও ডিভয়েড অফ নিউক্লিয়াস। আর তুমি যদি ম্যামেলস এর আরবিসি দেখো, কোশ্চেনটা আসছে এখান থেকে, ম্যামেলস এর আরবিসি যদি দেখো, দেখবে সেটা বাই কনকেভ ইন শেপ হয়। কি শেপ হয়? সেটা হচ্ছে বাই কনকেভ ইন শেপ, মানে দুদিকটা না, মানে দুটো সাইডটা একটু চ্যাপ্টা প্রেস করা আছে। তাহলে আমাদের ম্যামেলিয়ান আরবিসি তার দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার্স, অপশন এ ডিভয়েড অফ নিউক্লিয়াস, অপশন বি কি বাইকনকেভ ইন শেপ। এরকম একটা এমসিকিউ হতেই পারে। নেক্সট দেখো, এই আরবিসি দে আর রেড কালার। কেন? আমরা ছোটবেলা থেকে শিখিয়েছি তোমাদেরকে, আয়রন কন্টেনিং একটা প্রোটিন থাকে, কিন্তু কি প্রোটিন? কমপ্লেক্স প্রোটিন, তার নাম হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে একটা মিনারেলস থাকে, তার নাম কি? দ্যাট ইজ দ্য Fe, আয়রন। আর এই হিমোগ্লোবিনই মেইনলি তোমার রেড কালারের জন্য রেসপন্সিবল। একটা হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে বলো তো? এটা মনে রাখবে, 100 ml of blood, 12 to 16 গ্রাম of hemoglobin present থাকে every 100 ml blood। অনেক সময় না তোমার কোশ্চেনটা 100 ml না করে 1000 ml করতে পারে, তুমি সেজন্য এই কথাটা শুধু মনে রেখো, 100 ml ব্লাডে 12 to 16 গ্রাম এটা প্রেজেন্ট। ফিমেলদের মধ্যে একটু হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম, আর হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক কমে গেলে তখন কি ডিসঅর্ডার ডিজিজটা হয়? অ্যানিমিয়া হয়, তোমরা জানো সেটা। তাহলে এই যে তোমার এরিথ্রোসাইটস বা হিমোগ্লোবিন, এরা কিসে হেল্প করে? সিগনিফিকেন্ট রোল ইন দ্য ট্রান্সপোর্ট অফ দ্য রেসপিরেটরি গ্যাস, অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। এই ট্রান্সপোর্টেশনটা মেইনলি কিন্তু এরিথ্রোসাইট আর হিমোগ্লোবিন দুজনেই পার্টিসিপেট করে। আরবিসি তার লাইফ স্প্যানটা আমাদের মনে রাখতে হবে, দ্য লাইফ স্প্যান অফ দ্য আরবিসি কত? 120 ডেজ। আফটার দ্যাট দে আর ডিস্ট্রয়, সে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, জানো তো? কিন্তু তোমার বডিতে কোথায় আরবিসি ব্রেকডাউন হয় মনে রাখবে, that is called the graveyard of the RBC। কোথায়? সেটা হচ্ছে স্প্লিন। এই স্প্লিন এমন একটা অর্গান তোমার বডিতে যেখানে আরবিসি ভেঙে ওই আয়রন প্রোটিন এগুলো সব ভেঙে ভেঙে যায়, ডিস্ট্রয় হয়ে যায় আফটার 120 ডেজ পরে। এবার চলে আসো আমরা সেকেন্ড তোমাকে সেলটার কথা বলবো, সেল না বলে একটু ফর্ম এলিমেন্টস এর কথা বলবো। চলো, দ্যাট ইজ দ্য লিউকোসাইটস। এই যে লিউকোসাইটস তার আরেকটা নাম আছে, তোমরা জানো সেটা, দ্যাট ইজ দ্য হোয়াইট ব্লাড সেলস অফ দ্য ডব্লিউবিসি। কেন এরকম নাম? বিকজ তার মধ্যে হিমোগ্লোবিন অ্যাবসেন্ট আছে, the lack of hemoglobin, so they are colorless। আরবিসি এর সঙ্গে একটা বড় ডিফারেন্স, ডব্লিউবিসি হচ্ছে নিউক্লিয়েটেড স্ট্রাকচার, বাট আরেকটা ডিফারেন্স কি জানো? ডব্লিউবিসি কিন্তু নাম্বারটা অনেক কম, লেজার ইন নাম্বার, ভেরি অনেক যদি কম্পেয়ার করো আরবিসির সঙ্গে অনেক কম নাম্বার। কত নাম্বার? 6000 to 8000 mm³ of the blood। লিউকোসাইটস তার লাইফটা অনেক কম, জানো তো, শর্ট লাইফ, তারপরেই তারা ব্রেক হয়ে যায়। আমরা তোমার ডব্লিউবিসি কে মেইনলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করব। মেইনলি টু টাইপ অফ WBCs are present in our blood. One is a granulocyte, another one is a agranulocytes। তুমি নিচে ছবিতে দেখো তো, এই যে দেখতে পাচ্ছ তোমরা লিম্ফোসাইটস, এদের মধ্যে কোনো গ্র্যানিউলস নেই,
বাট তুমি ইওসিনোফিল দেখো, নিউট্রোফিল দেখো, বেসোফিল দেখো, এদের মধ্যে কিছু গ্র্যানিউলস দেখতে পাবে। According to this, we are classified the WBC into the two types. One is the granulocytes, another one is the agranulocytes. বুঝছো ব্যাপারটা? সুস্মিত, গ্র্যাভিওর কথাটার মানে মানে কবর স্থান বলে বাংলাতে, মানে যেখানে তোমার আরবিসিটা ব্রেক ডাউন হয়, স্প্লিন, সেই হচ্ছে একটা অর্থ। তাহলে আমরা ডব্লিউবিসি কথা বলছিলাম, দেখো নিউট্রোফিল, ইওসিনোফিল এন্ড বেসোফিল এরা তোমার কার মধ্যে আসে? গ্র্যানুলোসাইটস এর মধ্যে। আর লিম্ফোসাইট আর মোনোসাইট কার মধ্যে আসে? গ্র্যানুলোসাইটস এর মধ্যে। একটা ভালো করে মাথায় রাখবে। দেখো একটা জিনিস বুঝতে পারলে, লিম্ফোসাইটস, মোনোসাইটস, লাস্টে কি আছে? সাইটস আছে না, রাইট? তাহলে এরা গ্র্যানুলোসাইটস এর মধ্যে আছে। আর দেখো যারা গ্র্যানুলোসাইটস তাদের নামে একটা মিল আছে, ইওসিনোফিলস, বেসোফিলস, নিউট্রোফিলস, মনে রাখবে কিন্তু এটা। হ্যাঁ, এদের মধ্যে আমি এবার প্রত্যেকে একটু ফাংশনটা বলবো, এটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি হবে। এই যে নিউট্রোফিল আর দ্য মোস্ট অ্যাবাউন্ডেন্ট, সবথেকে বেশি নম্বরে আছে 60 to 65%, সবথেকে বেশি। বেসোফিল আছে সবথেকে কম 0.5 to 1%, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। কোনটা সবথেকে বেশি আছে এবং সবথেকে কোনটা কম আছে। বাট নিউট্রোফিল আর মোনোসাইটস এর একটা কমন ফাংশন আছে, কি সেটা? তারা ফ্যাগোসাইটিক সেলস, মানে যারা কি করে, বাইরে থেকে কোনো ফরেন মাইক্রোবস আসলে তারা সেটাকে ডেস্ট্রয় করে দেয়, ফরেন সাবস্টেন্স আসলে। আর এনইটির জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসোফিল। বেসোফিল কি করে জানো? সিক্রেশন করে কয়েকটা সাবস্টেন্স, নামগুলো মনে রাখতে হবে, হিস্টামিন, সেরাটোনিন এন্ড হেপারিন, তিনটে নাম অন্তত মনে রাখো। কে সিক্রেট করে? বেসোফিল সিক্রেট করে। কি ফাংশন করে? ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন, ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন। মানে তোমার বেসোফিলের তুমি দুটো ফাংশন পেলে, কি কি? নাম্বার 1, they help the secretion of histamine, serotonin and heparin. Second one, they help in the inflammatory reaction. দুটো ফাংশন বারবার বলছি, এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি তোমাকে ইওসিনোফিলের কথা বলবো, যেটা প্রেজেন্ট থাকে 2 থেকে 3%। ওরা কি করে? ওরা আমাদের রেজিস্ট করে ইনফেকশনকে, মানে আমাদের প্রোটেকশন দেয়। আর একটা ফাংশনের কথা বলবো তোমাকে, চলো। কার ফাংশন? আমি কিন্তু ইওসিনোফিলের ফাংশন বলছি। আর তার সঙ্গে সঙ্গে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন মানে কি বলতো? যখন আমাদের কোনো জায়গা দেখবে লাল হয়ে যায় না, রেড হয়ে যায়, একটু সোয়েল হয়ে যায়, ফুলে যায়, একটু পেন হয়, ইচিং হতে থাকে, দ্যাট ইজ দ্য ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন। তাহলে ইওসিনোফিল, আর তার সঙ্গে তোমরা এই ছবিগুলো কিন্তু মনে রাখতে হবে, কার কোনটা ছবি, ভালো করে মনে রাখবে এটা কিন্তু। এবার ইওসিনোফিল যেটা আছে 2 থেকে 3%, তার কি ফাংশনটা দেখে নাও। তার ফাংশন ইজ আ অ্যালার্জেটিক রিঅ্যাকশন। তাহলে অ্যালার্জেটিক রিঅ্যাকশনের সঙ্গে কে রেসপন্সিবল হলো? ইওসিনোফিল। এইগুলো মাথায় রাখতে হবে। লিম্ফোসাইট যেটা 20 to 25% থাকে, এটা মেনলি দা টু টাইপস এর হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইটস আর একটা হচ্ছে তোমার টি লিম্ফোসাইটস। এদের ফাংশন কি জানো? বি লিম্ফোসাইটটা মেনলি তোমার হিউম্যানাল ইমিউনিটির সঙ্গে রেসপন্সিবল, আর টি লিম্ফোসাইটটা সেল মেডিয়েটেড ইমিউনিটির সঙ্গে রেসপন্সিবল। বাট দুজনেই আমাদের কিসে হেল্প করে? আমাদের ইমিউন রেসপন্স, মানে আমাদের বডির প্রোটেকশন বাড়াতে হেল্প করে। এই হয়ে গেল আমাদের ডব্লিউবিসি। এর বাইরে কোনো কোশ্চেন নিতে আসবে না। লাস্ট ওয়ান, প্লেটলেটস, যার আরেকটা নাম কি? থ্রম্বোসাইটস। এই থ্রম্বোসাইটসটাকে আমরা কি জানো বলি? সেল ফ্র্যাগমেন্ট, মানে সেল থেকে ওরা ফ্র্যাগমেন্টেড পার্ট। কোথায় প্রোডিউস হয়? ভেরি ইম্পর্টেন্ট, প্রোডিউস হয় মেগা ক্যারিওসাইটস বলে স্পেশালাইজড কিছু সেল থেকে। সেলগুলো একটু বড় সাইজেরও হয়, তার মধ্যে বড় নিউক্লিয়াস থাকে, মেগা ক্যারিওসাইটস। মেগা ক্যারিওসাইটস মেনলি কোথায় পাওয়া যায় বলতো?
This is the special cell in the bone marrow. তুমি bone marrow তো দেখবে। ক্লিয়ার? তার আগে আরেকবার বি আর টি লিম্ফোসাইটের ফাংশনটা তোমায় বলে দিচ্ছি। বি লিম্ফোসাইটটা মেইনলি আমাদের অ্যান্টিবডিজ তৈরি করে। টি লিম্ফোসাইটটা মেইনলি আমাদের টিউমার বা ক্যান্সার এইগুলোকে তোমার প্রিভেন্ট করতে হেল্প করে। সেল মেডিয়েটেড ইমিউনিটি, আর বি সেলটা অ্যান্টিবডি মেডিয়েটেড বা হিউম্যান ইমিউনিটি প্রোভাইড করে। তাহলে আমি কি বলছিলাম, এই প্লেটলেটস বা থ্রম্বোসাইটস কোথায় তৈরি হয়? মেগা ক্যারিওসাইটস বলে একটা স্পেশালাইজড সেল, সেটা কোথায় প্রেজেন্ট থাকে? ইন দা বোন ম্যারোতে। তাদের নাম্বারটা জেনারেলি 1.5 লাখ টু 3.5 লাখ। এই নাম্বারটা মনে রাখতে হবে, এই নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই প্লেটলেটস এর মেইন ফাংশন কি জানো? ওরা রিলিজ করে ভ্যারাইটি অফ সাবস্টেন্স which is involved in the blood coagulation or blood clotting. যখন আমাদের এই তোমার থ্রম্বোসাইটস এর নাম্বার রিডিউস করে, তখন কি হবে? ক্লটিং ডিসঅর্ডার হবে। মানে ব্লাড কোন জায়গায় মনে করো কেটে গেলে সেখানে ক্লটিং হবে না। তাহলে কি হবে? এক্সেসিভ লস হয়ে যাবে ব্লাড ফ্রম দ্য বডি থেকে। এটাই তো ব্লাড প্লেটলেটস এর একটা প্রবলেম বলতে পারো, যদি কমে যায় তাহলে নাম্বারটা। তাহলে মেগা ক্যারিওসাইটস মানে কি বললাম আমরা? স্পেশাল টাইপ অফ সেল যেটা প্রেজেন্ট থাকে আমাদের বোন ম্যারোতে। একটা বড় নিউক্লিয়াস থাকে, বিগ নিউক্লিয়াস থাকে এর মধ্যে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের আজকের যেটা পড়া, আমরা যেটা বলছিলাম সেটা আমরা আজকে পড়লাম এত অবধি। আর তোমাদের পরের দিন প্রথম থেকে এত অবধি মক টেস্ট থাকবে।